ওয়ার্ড প্রসেসিং 4 এর শুরুতে আমি আবারও একটা স্ক্রিন শেয়ার করছি, তোমরা সবাই দেখবে এবং ক্লিয়ার কিনা আমাকে জানাবে, ভয়েস এবং সাউন্ড। ও, দেখতে পাচ্ছ বোধহয় তোমরা সবাই। তোমরা মাইক্রোফোন অন রাখতে পারো, সমস্যা নেই, ক্লাসে আমার সাথে কথা বলতে পারো, নো ম্যাটার। মনে হচ্ছে দেখতে পাচ্ছ, দেখো, দেখা যায়? সবাই ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার? জি স্যার। ওকে, দেখো। হ্যাঁ স্যার, দেখা যায় স্যার। ওকে, আমরা আজকে যেটা পড়বো ওয়ার্ড প্রসেসিং 4 এ, সেটা হচ্ছে যে সলভেন্ট স্কাউরিং। এর আগে দেখো আমরা পড়েছিলাম নরমাল কনভেনশনাল স্কাউরিং, তারপর বায়োলজিক্যাল স্কাউরিং, হ্যাঁ, এগুলো পড়েছিলাম। বায়ো স্কাউরিং বা স্কাউরিং তো আমরা জানি, তাই না? আমরা সবাই জানি যে তেল চর্বি দূর করার প্রক্রিয়া বা ইম্পিউরিটিস, যে প্রক্রিয়া, ইম্পিউরিটিস গুলি আছে ন্যাচারাল ফাইবারে বা ম্যানমেড ফাইবারও বাইরে থেকে যে ইম্পিউরিটিস গুলি লাগে সেগুলো রিমুভ করার প্রক্রিয়াকে আমরা বলতেছি স্কাউরিং। তো এখন আজকে যেটা আমাদের জানার কথা সেটা হচ্ছে যে সলভেন্ট স্কাউরিং। তাহলে সলভেন্ট স্কাউরিংটা কি? সলভেন্ট আমরা জানি কি, বিভিন্ন প্রকার অর্গানিক ইনঅর্গানিক ম্যাটেরিয়াল, যেমন কি মিথানল, ইথানল, টলুইন, বেনজিন, হ্যাঁ, এগুলোকে আমরা, তাহলে আমরা আজকে যেটা একুয়াস স্কোয়ারিং এ না গিয়ে সলভেন্ট স্কোয়ারিং সম্পর্কে জানবো। সো আমরা একটু দেখি, চলো। বলা হচ্ছে যে ইন্ট্রোডাকশনে এখানে অনেকগুলো কথা বলা আছে, যে ন্যাচারাল ফাইবার কি, কন্টেইনস অয়েল, ফ্যাটস এন্ড মিনারেলস, লেফি ম্যাটেরিয়ালস এটসেট্রা এটসেট্রা, অনেক কিছু থাকে। সিনথেটিক ফাইবার গুলোতে মিলের প্রসেসিং এর সময়, ফেব্রিক বানানোর সময় অনেক কিছু থাকে, এই জন্য কি আমাদের স্কাউরিংটা দরকার হয়ে থাকে। তো সলভেন্ট স্কাউরিংটা বিশেষভাবে অ্যাপ্লিকেবল সিনথেটিক ফাইবারের ক্ষেত্রে। আমরা বলতেই পারি যে সিনথেটিক ফাইবারে তো এই সমস্ত ময়লা নাই, তাহলে এটা কিভাবে হবে? হ্যাঁ, সিনথেটিক ফাইবারও কিন্তু যখন আমরা কি করি, সিনথেটিক ফাইবারটা তৈরি হয়, সেটাকে নানা প্রকার মেথডের মধ্য দিয়ে যায়। তারপরে সেটাকে যখন আমরা নিটিং করি তখন, বা উইভিং করি, তখনও কিন্তু মেশিনের ভিতর দিয়ে চলে, নানা প্রসেসের ভিতর দিয়ে চলে, তখন কিন্তু সেখানে তেল চর্বি লাগতেই পারে এবং লাগে। এবং বিশেষ করে সিনথেটিক ফাইবার গুলোর ময়েশ্চার রিগেন কম হওয়ার কারণে তারা কিন্তু এই যে ময়লা পার্টিকেল বা তেল চর্বি দ্বারা সবচেয়ে বেশি আকৃষ্ট হয়। সেজন্য আমাদের এই নরমাল ন্যাচারাল ফাইবারের সাথে সাথে সিনথেটিক ফাইবারের ক্ষেত্রেও আমাদের স্কাউরিংটা করতে হয়। তো এখন চলো দেখি তাহলে। আজকের ভিন্নতা হচ্ছে যে স্কাউরিংটা শুধুমাত্র আমরা করব সলভেন্টে। সো এখানে নরমাল কথা, যে স্কাউরিং ইজ দ্য প্রসেস বাই হুইচ অল ন্যাচারাল এন্ড আদার ইম্পিউরিটিস আমরা রিমুভ করব, সেটাই। এখানে সময় নষ্ট না করছি, অবজেক্টিভস অফ দ্য স্কাউরিং আমরা জানি। আমরা কি প্রথমত ময়লা পার্টিকেল যা যা আছে সেগুলোকে রিমুভ করা। রিমুভ করার পরে আমরা কি করছি, সেখানে ইনক্রিজ করছি, অ্যাবজর্বেন্সি ইনক্রিজ করছি, তাই না? ময়লা চলে গেলে তো তাহলে সেটার পানির শোষণ ক্ষমতা বৃদ্ধি পাবে, মানে হাইড্রোফিলিসিটি বেড়ে যাবে। তারপর বলা হচ্ছে কি, ফিজিক্যাল ড্যামেজ যেগুলো আছে, টু লিভ দ্য ফেব্রিক ইন হাইলি হাইড্রোফিলিক কন্ডিশন উইদাউট আন্ডারগোয়িং কেমিক্যাল অর ফিজিক্যাল চেঞ্জ। কোন প্রকার ফিজিক্যাল ও কেমিক্যাল চেঞ্জ ছাড়াই কিন্তু আমরা সেখানে অ্যাবজর্বেন্সি নিয়ে আসতেছি। এবং আমাদের ওয়ার্ড প্রসেসিং এর ক্ষেত্রে পানির এই এর যে অ্যাবজর্বেন্সি, এটা কিন্তু খুবই দরকার, আদারওয়াইজ কিন্তু আমাদের ডাইংই হবে না। অর্থাৎ ডাইস ম্যাটেরিয়াল বা ডাইস পার্টিকেল গুলো যদি ফাইবারের ভিতরে নাই ঢোকে, তাহলে কিন্তু সেখানে বন্ড সৃষ্টি হবে না, বা ভিতরে না ঢুকলে তো কালারেশনই হবে না বা ডাইংই হবে না। সো এই জন্য কিন্তু আমাদের স্কাউরিংটা দরকার। তো আমরা নরমাল কনভেনশনাল স্কাউরিং জানি, সেই কনভেনশনাল স্কাউরিং গুলো কি কি আমরা যদি একটু দেখি, যে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি সবাই। প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে কিয়ার বয়েলিং, আমরা সবচেয়ে কনভেনশনাল। স্কাউরিং ইন জে বক্স অর জে কন্টিনিউয়াস এক্সজস্ট মেথড এটসেট্রা, আমরা নরমালি যেগুলো করে থাকি। ফ্যাক্টরিতে তোমরা অনেকেই ডাইং করো, অনেকেই স্কাউরিং করো মেশিনে, যেগুলো সেগুলোকে পানি দিয়ে ওয়াটার রেসিস্ট্যান্ট, সেগুলোকে আমরা কনভেনশনাল স্কাউরিং বলছি। স্পেশাল স্পারিং এর ক্ষেত্রে আমাদের যেমন রয়েছে ভাপার লক স্কাউরিং প্রসেস, সলভেন্ট স্কাউরিং প্রসেস। তো আজকে আমরা যেটা সম্পর্কে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে সলভেন্ট স্কাউরিং প্রসেস। তো তার আগে জেনে নেওয়া যাক কি কি ধরনের ইম্পিউরিটিস থাকে। প্রথমত আমরা যদি দেখি ফ্যাট এন্ড ওয়াক্সেস, বলা হচ্ছে সকল ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে কি ফ্যাট এন্ড ওয়াক্সেস থাকে, এবং কিসের মাধ্যমে যায়? ন্যাচারাল অ্যালকালি অ্যাকশনের, সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যাকশনের মাধ্যমে কিন্তু আমরা স্কাউরিং করে থাকি, সবাই একটু মনে করো। তারপর পেকটিনস এন্ড রিলেটেড সাবস্টেন্স, এগুলোও কিন্তু আমরা সেই অ্যালকালি রিঅ্যাকশনের মাধ্যমে যাচ্ছে। মিনারেলস এন্ড হেভি মেটাল, অ্যাসিড, soluble salts etc. by sequestrating agent, amino acids or protein corresponding sodium salt, lubricants or knitting oil, their own self emulsification system এর মাধ্যমে আমরা এগুলোকে রিমুভ করে থাকি। আমরা ওয়াইড প্রসেসিং টেকনোলজি 1 এর স্কাউরিংটা একটু দেখবো, হ্যাঁ, তাহলে এই কথাগুলো ঠিক আছে।
এরপরে চলে যাব তাহলে সলভেন্ট স্কাউরিংটা কি, নরমাল প্রথাগত স্কাউরিং এর সাথে সলভেন্ট স্কাউরিংটার পার্থক্যটা কি? সলভেন্ট স্কাউরিংটা হচ্ছে, সলভেন্ট স্কাউরিং ইজ দ্য ট্রিটমেন্ট অফ দ্য ফেব্রিক্স in organic solvent medium to remove the impurities such as lubricating oils, spin finishes, etc. এছাড়াও যে ইনহেরেন্ট ইয়েগুলি রয়েছে ময়লাগুলি সেগুলো, সার্টেন অর্গানিক সলভেন্টস উইল রেডিলি ডিসলভ ইন অয়েল এন্ড ফ্যাটস। দেখো সহজ বাংলা মোদ্দা কথায় যদি বলি সেটা হচ্ছে যে আমরা এর আগে কি করতাম, স্কাউরিং এ কাস্টিক সোডা দিতাম, পানি দিতাম, কাস্টিক সোডা দিতাম দিয়ে ট্রিটমেন্ট করতাম, তাহলে ফেব্রিক থেকে আমাদের তেল চর্বি ময়লাগুলো চলে যেত। কিন্তু এই তেল চর্বি ময়লা পানি বাদ দিয়ে আর কোথায় ডিজলভ, আমরা বিভিন্ন প্রকার সলভেন্ট ইউজ করি, সেই সলভেন্ট গুলোতেও কিন্তু এই তেল চর্বি গুলো ডিজলভ, কারণ তেল চর্বি গুলো কিন্তু পানি বিদ্বেষী, কিন্তু পানি বিদ্বেষী তাহলে কি তেল এই যে সলভেন্ট গুলিতে তারা ডিজলভ হয়, তাহলে তেল চর্বি যে সমস্ত সলভেন্টে ডিজলভ হয় সেখানে যদি আমরা ফাইবার গুলোকে চুবাই তাহলে তাদের গায়ে লেগে থাকা যে তেল বা চর্বিগুলি আছে সেগুলো গলে যাবে, আর গলে গেলে সেগুলো কি সলভেন্টে চলে যাবে এবং ফ্যাব্রিকটা বা ফাইবারটা কি সেগুলো ফ্রি হয়ে যাবে, সেগুলো মুক্ত হয়ে যাবে। দেখো আবার বলছি, কিছু কিছু সলভেন্টে তেল বা চর্বিগুলো, তেল চর্বি অয়েল বা ডার্ট পার্টিকেল গুলো ডিজলভ হয়। নাও যখন ফেব্রিকটাকে এখানে চুবাবো তখন ফেব্রিকে অবস্থিত যে সমস্ত ময়লা পার্টিকেল গুলো রয়েছে বা ফেব্রিকে অবস্থিত যে সমস্ত ডার্ট পার্টিকেল গুলো রয়েছে তারা কি সলভেন্টের সাথে মিশে যাবে এবং ফেব্রিক থেকে উঠে চলে যাবে। গলে যদি যায় তাহলে কি গলে গেলে ফেব্রিক থেকে চলে যাবে। তো এই মেকানিজম ইউজ করে আমরা কি করছি, সলভেন্ট স্কাউরিংটা করছি। তো দেখো যে সার্টেন অর্গানিক সলভেন্টস উইল readily dissolve oil, fats and other waxes and this solvent can be used in purify the textile material। একটু শব্দ কম। দেখো আমরা ড্রাই ক্লিনিং এর ক্ষেত্রে সাধারণত এই সলভেন্ট গুলা ইউজ করে থাকি। আচ্ছা আমি একটু আবার বন্ধ করে দিচ্ছি সবাইকে, হ্যাঁ একটু কথা বলো না ভাই। ওকে দেখো তাহলে কি হচ্ছে, ড্রাই ক্লিনিং এর ক্ষেত্রে কিন্তু আমরা এই প্রসিডিউর মেইনটেইন করে থাকি যে ইন দিস ইজ ড্রাই ক্লিনিং ফেব্রিক। So it is found that the removal of materials by solvent like chloroform, benzene, carbon tetrachloride এগুলা ইউজ করে আমরা কি করতে পারি, আমাদের যে তেল চর্বিগুলোকে আছে সেগুলোকে ডিসলভ করে পানি ছাড়াই সেগুলোকে রিমুভ করে দিতে পারি। ওকে দেখো সলভেন্টের একটা নির্দিষ্ট ক্ষমতা আছে, যেমন 55°C, 55°C সম্ভবত মিথানল কি হয় তাপ দিলে বাষ্প হয়ে উড়ে যায়। মনে করো এরকমটা করলা, স্যাম্পলটাকে চুবিয়ে রাখলা, চুবিয়ে রাখার পর কি করলা, স্যাম্পলটাকে চুবিয়ে রাখার পর সেখানে তেল চর্বিগুলো কি হলো গলে গেল, তারপর স্যাম্পলটাকে উঠিয়ে নিলা এবং এখানে সলভেন্টটাকে যখন হিট দিচ্ছ সেটা আবার বাষ্পীভূত হয়ে যাচ্ছে এবং পাতন প্রক্রিয়ার মাধ্যমে তুমি আবার কালেক্ট করতেছো। আলটিমেট এখানে পড়ে থাকলো কি তোমার যে তেল চর্বি সেগুলো। সো এই ধরনের যে সলভেন্ট ইউজ করে যখন আমরা তেল চর্বিগুলোকে ডিসলভ করে আলাদা করে নিচ্ছি অর্থাৎ ফেব্রিক সারফেস থেকে রিমুভ করে নিচ্ছি তখন সেটাকে আমরা বলতেছি সলভেন্ট স্কাওয়ারিং। তো বলা হচ্ছে এ ধরনের কি এটার কিছু টক্সিসিটি আছে, সেজন্য আমরা এখন কি ইউজ করছি, ট্রাইক্লোরোইথিলিন, পারক্লোরোইথিলিন এ ধরনের ম্যাটেরিয়াল ইউজ করছি। তো সলভেন্ট স্কাওয়ারিং এর এটাই ছিল বেসিক, যে সলভেন্টের মাধ্যমে যখন স্কাওয়ারিংটা করব বা সলভেন্টের মাধ্যমে যখন তেল চর্বিগুলো ফেব্রিক থেকে ফাইবার থেকে আলাদা করব তখন সেটাকে আমরা সলভেন্ট স্কাওয়ারিং বলছি। এখন মূলনীতিটা কি, মূলনীতিটা হচ্ছে যে সলভেন্টের ক্ষেত্রে সলভেন্টে যখন তেল চর্বিগুলো দিচ্ছ তখন সলভেন্টে সেই তেল চর্বিগুলো কি হচ্ছে ডিসলভ হয়ে যাচ্ছে এবং আমরা ইজিলি সেগুলোকে আলাদা করতে পারছি। এবং সেজন্য তোমরা দেখবে যে ড্রাই ক্লিনিং এ ফেব্রিক কি শুকনোই থাকে বা তাড়াতাড়ি শুকায়, যেহেতু এখানে ওয়াটার ইউজ হয় না। তো এটার হিস্টোরি অনেক রয়েছে, হিস্টোরি নাই বললাম। সো ইম্পর্টেন্স অফ দা সলভেন্ট স্কাউরিং এর তাহলে প্রয়োজন হলো কেন, আমাদের তো নরমাল পানির স্কাউরিং এ রয়েছে, কনভেনশনাল স্কাউরিং ই রয়েছে তাই না। পানির হ্যালো স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার আমি বিল্লা, আপনাকে একটু ডিস্টার্ব করলাম স্যার। আপনার কাছে কি মশিউর স্যার অথবা জুলার স্যারের নাম্বার হবে স্যার? না এই মুহূর্তে হবে না, আমি পরে তোমাকে দিয়ে দেবো। ওকে হ্যাঁ স্যার। আচ্ছা ওকে স্যার। ওকে সো ইম্পর্টেন্স অফ দ্য অবজেক্টস অফ কি সলভেন্ট স্কাউরিং এর অবজেক্টিভসটা তাহলে কি আমরা যদি একটু দেখি,
যে for that fabric do not have size, desize or solvent scouring effective in removal of fiber producer, finisher clothing, knitting oils etc. মূলত ফরেন যে ম্যাটেরিয়ালস গুলি আছে সেগুলো রিমুভের ক্ষেত্রে সাধারণত সলভেন্ট স্কাউরিংটা কাজ করে। নরমাল স্কাউরিং এর ক্ষেত্রে যেটা যায় না সেটাই সাধারণত এখানে ইউজ করা হয়। সরি, আমি তোমাদের সবাইকে মিউট করতে বাধ্য হচ্ছি। বানান কর। ওকে, সো আমরা যদি একটু দেখি তাহলে কি হচ্ছে, কোথায় গেলাম। ওকে, ইম্পর্টেন্স অফ দ্য, সো এই ক্ষেত্রে যখন যে সমস্ত ম্যাটেরিয়াল গুলো আসলে সাধারণত নরমাল অ্যালকালাইন বা কনভেনশনাল স্কাউরিং ক্ষেত্রে রিমুভ হয় না পুরোপুরি, সেই ক্ষেত্রে আমরা সলভেন্ট স্কাউরিং ইউজ করে থাকি। যেমন knitted fabrics made from nylon, polyester, acetate and other particularly amenable this method preparation. Wool grease is effectively removed by this solvent scouring process. উলের ক্ষেত্রে আমরা ইউজ করি। and solvents extraction are particularly useful in laboratory determining. so আমরা নরমালি যেগুলোকে রিমুভ করতে পারি না আমরা সেগুলোকে সলভেন্ট স্কাউরিং এর মাধ্যমে করছি। এবং সলভেন্ট স্কাউরিং এর যেহেতু আমাদের পানি ইউজ করতে হচ্ছে না এবং এই সলভেন্টটাকে আমরা আবার পুনরায় রিফাইন করতে পারতেছি, সো এটাই সলভেন্ট স্কাউরিং এর কিন্তু সুবিধা। তো আমরা একটু দেখি সলভেন্ট স্কাউরিং এর জন্য যেটা দিয়ে সলভেন্ট স্কাউরিং করব সেই সলভেন্টটার একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্য থাকতে হবে। তো স্যার সেই বৈশিষ্ট্যগুলি কি কি সেগুলো একটু আমরা দেখব। যেমন রয়েছে বয়েলিং পয়েন্ট, স্পেসিফিক হিট, ল্যাটেন্ট হিট, ইভাপোরেশন, নন ফ্লামেবিলিটি। প্রথমত যদি আমরা প্রথম আলোচনায় চলে আসি সেটা হচ্ছে যে কি আমাদের বয়েলিং পয়েন্ট। তো আমরা কি করছি যে বয়েলিং পয়েন্টের ক্ষেত্রে এটার কম বয়েলিং পয়েন্ট, তাই না, লো বয়েলিং পয়েন্ট, তো যার কারণে অল্প টেম্পারেচার অল্প এনার্জি লাগছে। তো এতে করে কিন্তু আমরা সহজেই করে ফেলতে পারতেছি। সো টেম্পারেচার এট হুইচ সলভেন্ট ইজ কনভার্টেড ফ্রম লিকুইড ইজ বয়েলিং পয়েন্ট। তো এটার এক একটার পানির বয়েলিং পয়েন্ট কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, নিশ্চয়ই বেশি। সো ইট মোর টেম্পারেচার, মোর এনার্জি, মোর টাইম। স্পেসিফিক হিট, স্পেসিফিক হিটটা কি, যে দ্য অ্যামাউন্ট অফ এনার্জি নিডেড টু রেজ 1 গ্রাম সলভেন্ট ডিগ্রি টু সেন্টিগ্রেড, মানে হচ্ছে কি 1 গ্রাম স্যাম্পলকে কি বলা হচ্ছে, অ্যামাউন্ট অফ এনার্জি কতটুকু লাগবে রেজ টু 1 গ্রাম অফ সলভেন্ট 1 ডিগ্রি সেন্টিগ্রেড। 1 গ্রাম সলভেন্টের 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে যে পরিমাণ হিট লাগে সেটাকে আমরা স্পেসিফিক হিট বলছি। তারপর হচ্ছে ল্যাটেন্ট হিট অফ ইভাপোরেশন, অর্থাৎ কতটুকু এনার্জি হলে 1 গ্রাম স্যাম্পল সলভেন্ট ইভাপোরেশন হয়ে যাবে, অর্থাৎ বাষ্পীভূত হয়ে যাবে, সেটাকে ল্যাটেন্ট হিট অফ ইভাপোরেশন বলছি। এবং নন ফ্লামেবিলিটি রয়েছে সাথে, যে এটাকে অবশ্যই নন ফ্লামেবল হতে হবে, বিশেষ করে ফ্লামেবল যেগুলো সেগুলোকে অ্যাভয়েড করতে হবে, মানে না হলে তো আবার আগুন ধরে যেতে পারে। সো বয়েলিং পয়েন্ট কিটা সেটা আমাদের অবশ্যই জানা থাকতে হবে বা দরকারি। স্পেসিফিক হিট কতটুকু লাগতেছে, নিশ্চয়ই পানির থেকে কম হতে হবে বা আদার সলভেন্টের থেকে। ল্যাটেন্ট হিট ইভাপোরেশন কতটুকু হলে উড়ে যাচ্ছে। তো আমাদের একটা যখন আমরা সলভেন্ট চুজ করব সেই সলভেন্ট চুজ করার সময় আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যেন সলভেন্টটা কিরকম হবে বা সেটা দিয়ে আমি কতটুকু বেনিফিটেড হব। সলভেন্ট প্রপার্টিজ বা সলভেন্ট চেক চুজ করার ক্ষেত্রে সেটা হয়ে থাকে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি বয়েলিং প্রপার্টিজ, ওয়াটারের রয়েছে, ট্রাইক্লোরো ইথিলিনের রয়েছে, 1,1 ট্রাইক্লোরো ইথেনের রয়েছে, পারক্লোরো ইথেনের রয়েছে, ট্রাইক্লোরো কি ফ্লোরোথেনের রয়েছে। ল্যাটেন্ট হিট, স্পেসিফিক সারফেস টেনশন, স্পেসিফিক হিট আমরা যদি দেখি পানির সবচেয়ে বেশি, হ্যাঁ, কিন্তু সলভেন্ট গুলোর কি সেই তুলনায় কম। সো সলভেন্ট কি আমাদের জন্য অনেক বেশি ইকোনমিক্যাল হবে। ওকে, সলভেন্ট, সুইটেবল সলভেন্টস। তো একটা সলভেন্টকে সুইটেবল হতে গেলে অবশ্যই তার কিছু ক্রাইটেরিয়া থাকবে। তো আগে যেটা ইউজ করা হতো যেমন ক্লোরোফর্ম, বেনজিন এবং কার্বন টেট্রাক্লোরাইড এক্সেট্রা ইউজ করা হতো। তো এই ক্লোরোফর্ম, বেনজিন এবং কার্বন টেট্রাক্লোরাইডের কিছু সমস্যা আছে, কারণ সমস্যাগুলি কি, হাই কস্ট, টক্সিসিটি, ফায়ার হ্যাজার্ডস, আগুন ধরে যেতে পারে, স্পেশাল মেশিনারি দরকার। তো এই সমস্ত সমস্যাগুলি সমাধান করে নরমালি আমরা কিছু এখন ইকো ফ্রেন্ডলি, লো টক্সিসিটি, মিনিমাম কস্টে, লেস ফায়ার হ্যাজার্ড, এই ধরনের কিছু সলভেন্সি, গুড সলভেন্সি পাউডার ইউজ করে থাকে। সেগুলো হচ্ছে ট্রাইক্লোরোইথেরেন, পেট্রোলিয়াম প্রোডাক্টস, পারক্লোরোইথেলেন এক্সেট্রা। তোমার পাশার বাসের লন্ড্রিতে গিয়ে অবশ্যই জিজ্ঞেস করবে তারা কোন সলভেন্ট ইউজ করে থাকে, যদি কখনো কারো সুযোগ হয়ে থাকে। ওকে, এরপরে আমরা চলে আসবো কন্টিনিউয়াস সলভেন্ট স্কাউরিং প্রিন্সিপল। তো সেই প্রিন্সিপলের ক্ষেত্রে দেখো এখানে একটা ছবি দেখা যাচ্ছে, এই ছবিটা একটু আনক্লিয়ার, সেটা আমি একটু বোঝানোর চেষ্টা করি। দেখো প্রথমত আমরা যে কি ওয়াটার ওয়াশ ট্যাঙ্ক দেখছি, স্টিম ফ্লাশ অফ দেখছি, আর এটা ডি উইঞ্জিং ট্যাঙ্ক বলছি। তো দেখো
আমাদের এগুলোতে কি রয়েছে, সলভেন্ট রয়েছে পুরোটাতেই। তো প্রথমে এখানে কি ফেব্রিকটা এসে স্যাচুরেশন হবে সলভেন্টে, হওয়ার পর এখানে কি স্টিম ফ্লাশ, আমরা সাধারণত স্টিম অ্যাকশন দিব, যার কারণে এখান থেকে যে স্যাম্পল যেগুলো কি ইয়ে নিয়ে গেল, সেন্সর স্যাম্পলটা স্যাচুরেট হয়ে গেল ইয়ে নিয়ে, সরি সলভেন্ট নিয়ে, সেগুলো কি হচ্ছে এখানে স্টিমের কারণে এবং এখানে আলাদা হয়ে যাচ্ছে কিছু এবং এখান থেকে কিছু উড়ে যাচ্ছে, যার কারণে কি হচ্ছে ময়লাটা আমাদের আলাদা হয়ে যাচ্ছে এবং পরে আমরা সেটাকে ওয়াশ করে চলে যাচ্ছি। এটাকে কন্টিনিউয়াস বলা হচ্ছে কারণ এই প্রসেসিংটা শুরু হয়েছে, এটা অনেকক্ষণ যাবত চলে বা একটা ফেব্রিক অনেকক্ষণ থাকে, কারণ হচ্ছে যে এখানে যতক্ষণ থাকবে সলভেন্টের মাধ্যমে সেটা কি তত তাড়াতাড়ি চলে যাবে এবং স্টিম ফ্লাশ অফ এর মাধ্যমে পুরোটাই চলে যাবে। সো এটা যেহেতু কন্টিনিউয়াসলি চলছে সেই জন্য এটাকে আমরা কন্টিনিউয়াস সলভেন্ট স্কাউরিং প্রসেস বলছি। আমরা দেখি যে there are commercial process where textiles are cleaned in organic solvent, then fabric are said to dry cleaning, and although not oily fabric, etc. So এই আর কি প্রসেস, যেটা তোমাদেরকে বললাম সেই প্রসেসটা একটু লিখতে হবে যদি পরীক্ষা আসে। অ্যাবভ ফিগারে যদি আমরা একটা স্কিমেটিক ডায়াগ্রামটা দেখি, যে above figure shows a schematic of a continuous solvent scouring range, and the entry range is enclosed, so vapor are contained and not allowed to the escape into the atmosphere, বাইরে যেতে পারে না, and recovery units are installed to range the ensure that রিকভারি ইউনিট একটা থাকে, যে সমস্ত বাষ্প হয় সেগুলোকে ধরে আবার নিয়ে আসে, কারণ ওই পাতন প্রক্রিয়ার মাধ্যমে আবার সেটাকে রিমুভ তরলে পরিণত করা যায়। সো ইউজুয়ালি কার্বন অ্যাবজর্পশন, আচ্ছা সিম্পলি যেটা বললাম যে এখানে আসবে, আসার পর স্যাচুরেশন হবে এবং স্টিম ওয়াশের মাধ্যমে ফ্রেশের মাধ্যমে সেখানে কি শুকিয়ে যাবে কাপড়টা, বা ময়লাগুলো আলাদা হয়ে যাবে এবং ইয়ে হয়ে যাবে স্টিম প্রেসারের মাধ্যমে। আমাদের যে তেল চর্বি আছে, আমাদের যে ফরেন ম্যাটারটা আছে সেটা আলাদা হয়ে যাবে এবং সর্বশেষ আমরা ওয়াশ করে ফেলবো। এই ছিল কথা। অ্যাডভান্টেজ অফ দা সলভেন্ট কি, যে ওয়াটার সেভিং, টেম্পারেচার সেভিং, টাইম সেভিং, স্মুথার সারফেস প্রোফাইল, লেস ওয়েট লস, এনভায়রনমেন্টাল বেনিফিট এটসেট্রা। কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। প্রথম কথা হলো পানি লাগে না, পানি ছাড়া, এবং এটাকে রিইউজ করা যাচ্ছে। কিন্তু কিছু অসুবিধা রয়েছে, যেমন ফ্লামেবল, আগুন ধরে যেতে পারে, পুরো ইউনিট শেষ, এক্সপ্লোশন হাজার্ড, ব্লাস্ট হতে পারে, অ্যাটমসফেরিক ওজন ডিপ্লেকশন করবে, ফসফোজেন এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড ফর্ম করবে, করোসিভ মেটাল, যে মেশিনারিজ গুলো স্পেশাল মেশিনারিজ লাগবে, নরমাল মেশিনারি যে করলে সেগুলোর কি হবে, মেটাল গুলোকে খেয়ে ফেলবে, ড্যামেজ দ্য সেলুলোজিক ফাইবার এন্ড সলিড ওয়েস্ট ডিসপোজাল। আর ময়লা তেল চর্বি না হয় আলাদা করলা, সলভেন্টকেও আলাদা করলা, কিন্তু সলভেন্টে অবস্থিত সেই তেল চর্বি তখন যাবে কোথায়? তখন সেটা কি সলিড ওয়েস্ট তৈরি করবে, একটা বজ্র তৈরি করবে। এখানে একটা পার্থক্য দেওয়া আছে সিম্পল, অ্যালকালাইন স্কারিং এবং সলভেন্ট স্কারিং। পার্থক্যটা কোথায় দেখো, যে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা হয় আর এখানে সলভেন্ট ইউজ করা হয়, আর কোনো পার্থক্য নাই, বাকি সব একই রকমের। একটু ভিন্ন যে অ্যানায়নিক এজ অ্যান অর্গানিক সলভেন্ট, প্রোটিন, পেকটিন, এখানে সবই করে, মোটামুটি একটু দেখে নিতে হবে। সো এই ছিল আজকে আমাদের ওয়েট প্রসেসিং 4 এর ছোট একটা লেকচার, সংক্ষেপে বলার চেষ্টা করছি। আমি আবার একবার রিভিউ করতে চাচ্ছি, করে শেষ করে দিব। তো প্রথমের দিকে যদি চলে যাই, আমরা সলভেন্ট স্কাউরিং আজকে আমরা জানছি। তো সলভেন্ট স্কাউরিং এর ন্যাচারাল ইন্ট্রোডাকশনে আমরা জানি যে আমাদের ন্যাচারাল ফাইবারের অনেক ইম্পিউরিটিস থাকে এবং সেই সাথে সিনথেটিক ফাইবারের ক্ষেত্রেও কিন্তু অনেক, যদিও সিনথেটিক ফাইবারের ইনহেরেন্টলি বা জন্মগতভাবে কোনো প্রকার ময়লা আবর্জনা থাকে না, কিন্তু তারপরেও প্রসেসিং এর সময় কিন্তু তার কিছু ময়লা আবর্জনা লেগে যায়। তো সেগুলোকে দূর করার জন্য সবচেয়ে এবং সেগুলো অনেকগুলোই আছে যেগুলো আসলে অ্যালকালি অ্যাকশন বা অ্যালকালি ওয়াটার অ্যাকশনে চলে যায় না, সেগুলোর জন্য আমাদের স্পেশালি এই সলভেন্ট স্কাউরিং করতে হয়, বিশেষ করে ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে। সো স্কাউরিং আমরা জানি যে তেল চর্বি থেকে শুরু করে ফরেন যে ম্যাটেরিয়াল গুলি আছে সেগুলোকে রিমুভ করাই হচ্ছে স্কাউরিং। অবজেক্টিভস তো আমরা ভালো করেই জানি। স্কাউরিং প্রসেস গুলো যেমন কনভেনশনাল কিয়ার বয়েলিং, কিয়ার বয়লার, সোডিয়াম হাইড্রোক্সাইড স্কাউরিং, জে বক্স, এক্সজস্ট মেথড। নরমালি আমরা যেটা নিট ফ্যাক্টরি গুলোতে করে থাকি, এক্সজস্ট মেথড, বড় বড় মেশিনে একবারে কাস্টিক এবং পারক্সাইড দিয়ে একবারে স্কাউরিং ব্লিচিং করে থাকি। তো স্পেশালের ভিতরে রয়েছে সলভেন্ট স্কাউরিং প্রসেস, ভাপারলক স্কাউরিং প্রসেস। তো ভাপারলকটা পরে পড়বো, সলভেন্টটা এখন আমরা দেখছি। তার আগে কি কি ইম্পিউরিটিস থাকলে সেগুলো আমরা দেখলাম, ফ্যাট, ওয়াক্সেস, পেকটিনস, হেভি মেটালস, এগুলো সাধারণত থেকে থাকে। তো সলভেন্ট স্কাউরিংটা কি, যখন আমরা পানির পরিবর্তে সলভেন্ট ইউজ করছি এবং সলভেন্টে যেহেতু নন হাইড্রোফিলিক ম্যাটেরিয়াল গুলো যেমন তেল চর্বি ময়লাগুলো ডিসলভ হয়, সেই পদ্ধতি বা সেই মেকানিজম অনুসরণ করে আমরা তেল চর্বি গুলোকে আলাদা করছি।
ইম্পর্টেন্স অফ দ্য সলভেন্ট, ওই যে বললাম যে আমাদের যেখানে অ্যালকালাইন স্কার্ডিং এগুলো ফেল করে সেখানে আমাদের সাধারণত সলভেন্ট স্কার্ডিং প্রয়োজন হয় এবং এটা পানি ছাড়া করা যায়। সো দিস আর দ্য মোড অ্যাডভান্টেজ। স্পেসিফিক প্রপার্টিজ কিছু বয়লিং পয়েন্ট, স্পেসিফিক হিট এগুলো থাকতে হবে প্রত্যেকটা ইয়ার, যে এটা জানা থাকতে হবে। বিকজ অফ নন ফ্লামেবল হতে হবে, যে এরকম একটা দিলা যেটার বয়লিং পয়েন্ট অনেক বেশি, তাহলে কিন্তু হলো না, সেই ক্ষেত্রে কিন্তু ওয়াটার বয়লিংটাই সেক্ষেত্রে ভালো হয়ে যাবে। এখানে কিছু প্রপার্টিজ দেওয়া আছে, যেমন যদি আমরা পারক্লোরোইথিলিন এর ক্ষেত্রে বলি, সেখানে কিন্তু বয়লিং পয়েন্ট কত 121°C, যেটা কিন্তু ওয়াটারের থেকেও বেশি। আবার টারক্লোরোইথিলিন 87। হ্যাঁ, ল্যাটেন্ট হিট কতটুকু লাগতেছে, পানির সবচেয়ে বেশি লাগে এনার্জি। সো এটাও কিন্তু লক্ষণীয়। সুইটেবল সলভেন্টস, আমরা যে নামগুলি দেখলাম, যেমন ক্লোরোবেনজেন, বেনজেন, কার্বন টেট্রাক্লোরাইড এক্সেট্রা, যেটা কি হাই কস্ট টক্সিসিটি, ফায়ার হ্যাজার্ড এক্সেট্রা। লো টক্সিসিটি, মিনিমাম কস্ট, লেস ফায়ার হ্যাজার্ড। কিছু এখন ইউজ হচ্ছে, সেগুলো হচ্ছে ট্রাইক্লোরোইথিলিন, চেপার পেট্রোলিয়াম, পারক্লোরোইথিলিন এক্সেট্রা। প্রিন্সিপালটা কি? প্রিন্সিপাল কিছুই না, যেখানে আসবে স্যাচুরেশন হবে এবং স্টিম ফ্লাশ ট্যাঙ্কে গিয়ে স্টিমের সাহায্যে পুরো যে মেটেরিয়াল গুলো আছে সেগুলো আলাদা হয়ে যাবে। অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ এন্ড ডিফারেন্সিয়েশন বিটুইন বোথ অফ আমাদের দুটো মেথডের মধ্যে।